বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে দেশ ও জাতির জন্য কিছু কথা না বললেও নয়। যেটা হচ্ছে যুদ্ধ। পাক ভারত যুদ্ধের জন্য প্রস্তুত। নরেন্দ্র মোদী জরুরি সভা ডেকে উনি ওনার সেনাবাহিনীকে আদেশ দিয়েছেন যে আপনারা আপনাদের মতো করে যুদ্ধ পরিচালনা করেন। এদিকে পাকিস্তান তার সেনাবাহিনীকে বলে রাখছে সবসময় প্রস্তুত থাকার জন্য। 20 থেকে 24 ঘন্টা বা 24 থেকে 36 ঘন্টার ভিতরে যে কোনো সময় ভারত পাকিস্তান আক্রমণ করতে পারে। এই যে যুদ্ধ ভাব, আসলে যুদ্ধ কোনো জাতির কল্যাণ বয়ে আনে না। যুদ্ধ মানে ধ্বংস, যুদ্ধ মানে হাহাকার, যুদ্ধ মানে দুর্ভিক্ষ, যুদ্ধ মানেই সভ্য সমাজের ধ্বংসলীলা। সেখানে আমি আসলে আমাদের মতোই বা কিছু কিছু সাংবাদিকদের কথা উদ্ধৃতি না দিলেই নয়। গত 2 দিন যাবৎ দেখছি এক সাংবাদিক ওনার ফেসবুকে লিখছেন যে হয়তো আপনাদের মনে আছে 19 সালে যখন পুলওয়ামা হামলা হয়েছিল, পুলওয়ামা হামলাতে ভারত সার্জিক্যাল স্ট্রাইক করছে পাকিস্তানের উপরে। ঠিক সে সময়ে অভিনন্দন বর্তমান আপনাদের হয়তো মনে নেই। অভিনন্দন বর্তমান আপনাদের প্রত্যেকেরই মনে পড়ে, উনি যে বিশাল মোচওয়ালা যে ভদ্রলোকটা, উনি অভিনন্দন বর্তমান। ওনাকে পাকিস্তান সাধারণ জনগণ আটক করে এবং পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে উদ্ধার করা হয়। তো ঠিকই উদ্ধার করার পরেই ওনাকে ছেড়ে দেওয়া হয়। তো অভিজিৎ আবিসারিয়া সে সময় ইন্ডিয়ান হাই কমিশনার পাকিস্তানে কর্মরত। ওনার বইয়ে লিখছেন যে পাকিস্তানের প্রধানমন্ত্রী তৎকালীন ইমরান খান রাত 3টের সময় আমলা পরিষদ পাঠিয়েছে ওনাকে ঘুম থেকে ডাকার পরে বলছে নরেন্দ্র মোদীকে ফোন করার ব্যবস্থা করো, আমাদের প্রধানমন্ত্রী কথা বলবেন। কি কথা বলবেন? উনি বলছেন পাকিস্তান আগেই ভয় পেয়ে গেছে বা জানতে পারছে 9খানা মিসাইল পাকিস্তানের দিকে তাক করা আছে। সে কারণেই উনি বুঝতে পেরে ভারত এটাই বলছে অভিনন্দনকে না ছাড়লে মিসাইল দিয়ে পাকিস্তানকে উড়িয়ে দেওয়া হবে। সেই ভয়ে উনি অভিনন্দনকে ফেরত পাঠিয়েছেন। আসলে এটা একবার আপনারা ভাবুন, অভিনন্দনকে ফেরত পাঠিয়েছেন নিয়ম নীতি অনুযায়ী, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ওনাকে ফেরত পাঠানো হয়েছে বা পাঠিয়েছে, যেটা নিয়ম। অথচ উনি কি বলছেন যে ভয় পেয়ে ওনাকে ফেরত পাঠিয়েছেন। ধরে নিন যদি অভিনন্দনকে সাধারণ জনগণ বা পাকিস্তানি সেনাবাহিনী ওদিন হত্যা করতেন, তাহলে ভারতের কি করার ছিল? আপনার আমার কিন্তু কিছুই হতো না, কিছুই সমস্যার সমাধান কোনোটাই হতো না। কিন্তু অভিনন্দন, তার বাবা মা স্ত্রী পুত্র সবাই অভিনন্দনকে হারাতেন। তার পরিবার বুঝতেন, বিধবা ওই নারী বুঝতেন তার জীবনটা কীভাবে দুর্বিষহ যন্ত্রণায় পরিণত হতো। তো ওনাকে যখনই ফেরত দিয়েছেন তখনই বলছেন পাকিস্তান ভয় পেয়ে ফেরত দিয়েছেন। ঠিক আরেকটা উদাহরণ দেখেন আপনারা, সম্প্রতি আমাদের হুগলির বিএসএফ পূর্ণম আজ পাকিস্তানের হাতে বন্দী। পূর্ণমের ছোট একটা ছেলে, 5-7 বছর বয়স হয়তো হবে, কান্না করছেন যে বাবা হয়তো কোনদিন ফিরে আসবে, বাবা পাকিস্তানের হাতে বন্দী আছে, ফিরে আসবে। উনি পাকিস্তানে অন ডিউটিতে, ওনার স্ত্রী যেটা বলছেন, অন ডিউটিতে ওনাকে আটক করা হয়েছে। হয়তো ভুলে বা যে কোনো কারণবশত উনি পাকিস্তানের সীমানায় প্রবেশ করছিলেন, তাই পাকিস্তানি সেনাবাহিনী ওনাকে আটক রাখছেন। তো এখন যদি মানবতার দোহাই দিয়ে মানবিক দৃষ্টিতে পুনরকে ফেরত দেওয়া হয়, তাহলে ইন্ডিয়া কি বলবে? ইন্ডিয়া বলবে যে ভয় পেয়ে ফেরত দিছে, আমাদের 172টা ক্ষেপণাস্ত্র তাকানো ছিল, সেই ভয়ে ফেরত দিছে। যদি প্রণবকে ফেরত দেয় তাহলে প্রণবের সন্তান তার বাবাকে পেল, প্রণবের স্ত্রী তার স্বামীকে পেল, তার বাবা মা তার সন্তানকে পেল। এটা কত সুন্দর একটা শান্তির প্রক্রিয়া। আর কিছু কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের অবজ্ঞা দেশকে অশান্তির দিকে ঠেলে নিয়ে যাচ্ছেন। সেম আরেকটা জিনিস ভেবে দেখুন আপনারা, সম্প্রতি যে পুলওয়ামাতে যে ঘটনা ঘটলো সেটা তো গেলই, পেহেলগামের ঘটনায় 2 দিন পরেই এই পুনব আটক। ওই পেহেলগামে
পাহেলগামে আমাদের ঝন্টু শেখ ওখানে শহীদ হলেন। ঝন্টু শেখ শহীদ হলেন, তার স্ত্রী, পুত্র, পরিবার যারাই আছেন সবই হারিয়েছে উনারই। আপনার আমার কিন্তু কিছুই হারায়নি। তো আপনারা যে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন এগুলো থেকে আপনারা বিরত থাকুন। যার যায় সেই জানে। আরেকটা উদাহরণ না দিলেই নয়, যেটা আমি 2 দিন আগে দেখলাম, কলকাতার এক মিডিয়া, ওনার নামটা সম্ভবত শফিকুল, দালাল মিডিয়া, বাংলাদেশ আর ভারত সীমান্তে একটা উত্তেজনা যে কোনোভাবেই হোক 2 জন বিএসএফ জওয়ান বাংলাদেশে প্রবেশ করছে। বাংলাদেশে প্রবেশ করার ফলে বাংলাদেশে যে বর্ডার গার্ড আছে ওনাদের হাতে আটক হয়েছে। আটক হওয়ার পরে দেখা যাচ্ছে ছবিতে যে জিনিসটা, ওই 2 জওয়ান বাংলাদেশে যে বিজিবি বা বর্ডার গার্ড ওনাদের পায়ে ধরে ক্ষমা চাচ্ছেন। তো এটা হতেই পারে, দুর্ঘটনা ঘটছে, ক্ষমা চাইতেই পারে। দুজনেরই হাতে অস্ত্র, কেউ তো কাউকে গুলি করেনি। বিএসএফ জওয়ান বিজিবিকে গুলি করেনি, বিজিবি বিএসএফকে গুলি করেনি। ওনাদের যে কোনো ভুলের কারণে হয়তোবা ওনারা বাংলাদেশ সীমানায় প্রবেশ করছেন। ওনাদের একটা নিয়ম নীতি আছে, আইন কারণ আছে, সেই অনুযায়ী ওনারা ওনার জীবন ভিক্ষার জন্য ক্ষমা চাচ্ছেন। যদি বাংলাদেশের জওয়ান ওদেরকে গুলি করে হত্যা করতেন তাহলে শফিকুল তোমার বড় বড় কথাগুলো কোথায় ছিল? তুমি যে কথা বলতেছ ওদেরকে উড়িয়ে দেওয়া দরকার, গুলি করে মারা দরকার, এত স্পর্ধা কোথায় পেল? এগুলো ঠিক না। আমাদের মতো অতি উৎসাহী, অতি উৎসুক জনতার কারণে 2 দেশের বা 3 দেশের আজ আমাদের উপমহাদেশের পরিস্থিতি এতটাই খারাপ। আপনাদের সবসময় মাথায় রাখতে হবে যে যুদ্ধ কখনো শান্তি বহন করে না। ঠিকই 2 বিএসএফ জওয়ানকে বাংলাদেশের বর্ডার গার্ড নিয়ম প্রোটোকল মেনেই ওনাদেরকে ফেরত দিয়েছেন। হতে পারে ভুলভ্রান্তি যেটাই হোক না কেন, ওনাদেরকেও সেখান থেকে তো ফেরত দিয়েছেন। যদি ওই 2 জওয়ানকে ওখানে গুলি করে হত্যা করতো, মিয়া শফিকুল, তুমি বা আমি বা আমরা, আমাদের কিছুই হতো না। হতো ওই 2 জওয়ানের পরিবার, ওই 2 জওয়ানের মা, বাবা, স্ত্রী, সন্তান, পুত্র, ওনাদের অবস্থাটা কী হতো? আমি তো বিভিন্ন জায়গায় বসে বিভিন্ন রকম ভার্চুয়াল কথা বলতেছি, এসি রুমে বসে হাওয়া খাচ্ছি। যুদ্ধ হলে স্বাভাবিক জনগণেরই প্রাণ যায়, দেশের ক্ষতি হয়, আর নেতা মন্ত্রীরা এসি রুমে বসে থাকে, আমাদের কিন্তু কিছুই হয় না। তো হিন্দু মুসলিম, মুসলিম হিন্দু, ভারত পাকিস্তান বাংলাদেশ এগুলো করে দেশে অশান্তি বাঁধিয়ে কোনো লাভ নাই। আপনারা এখান থেকে অন্তত বিরত থাকুন, কোনো দেশকে উস্কানি দেবেন না। আবারও বলি, যুদ্ধ কখনো শান্তি বহন করে না। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।